চিত্তপট আয়োজিত ভার্চুয়াল থিয়েটার সেমিনারে আপনাদের সকলকে স্বাগত। কোভিড-19 প্রকোপে আজ আমরা সকলেই গৃহবন্দী, কিন্তু এই বন্দি দশা একদিন ঘুচবেই। করোনাহীন ভোর একদিন আসবেই, এ বিশ্বাস আমাদের আছে। তাই প্রযুক্তিকে ব্যবহার করে আমাদের এই ভার্চুয়াল থিয়েটার সেমিনারের আয়োজন। আজকে আমাদের সেমিনারের বিষয় থিয়েটার ইন এডুকেশন। এই বিষয়ের ওপর বলার জন্য আমরা অনুরোধ করেছিলাম ভারতবর্ষের প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব, দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামার প্রাক্তনী শ্রদ্ধেয় শ্রী অমিত ব্যানার্জি মহাশয়কে। স্যার আমাদের অনুরোধে সম্মত হয়ে তার ব্যস্ততার মধ্যে থেকে সময় বার করে থিয়েটার ইন এডুকেশন এই বিষয়ের ওপর তাঁর মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করেছেন। এর জন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ, আমরা আনন্দিত। স্যারকে আমাদের বিনম্র প্রণাম জানাই। এই আত্মপ্রচারের যুগে দাঁড়িয়েও নিজেকে প্রচার থেকে সম্পূর্ণরূপে দূরে রেখে শুধুমাত্র কাজের মাধ্যমে ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে থিয়েটারের শিক্ষার্থী এবং নাট্যশিল্পীদের কাছে পৌঁছে গেছেন স্যার। উত্তরবঙ্গে এক অত্যন্ত কালচারাল পরিবারে জন্মগ্রহণ করেন তিনি এবং সেখানেই তার বড় হয়ে ওঠা। উত্তরবঙ্গে দীর্ঘদিন নাট্যচর্চা করার পর তিনি অনুভব করেন যে এই নাটকই তার জীবনের সর্বক্ষণের সঙ্গী হতে চলেছে। তাই নিজের ভালোবাসাকে আরও ভালোভাবে জানতে তিনি অ্যাডমিশন নিলেন দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামায়, যেখানে তিনি নাটকের পাঠ নিলেন ভারতবর্ষের সব কিংবদন্তি নাট্য শিক্ষকদের কাছ থেকে, যাদের মধ্যে অন্যতম হাবিব তানভীর, রতন থিয়াম, প্রসন্নজি, অনুরাধা কাপুর, বংশী কৌল, মোহন মেহর্ষি, কীর্তি জৈন, নিভা যোশী প্রমুখ। স্যার দীর্ঘদিন কাজ করেছেন এনএসডি রেপার্টরিতে। স্কুলের দিনগুলিতে বা এনএসডি রেপার্টরিতে থাকাকালীন তিনি বিভিন্ন নাটকে লিড এবং সেকেন্ড লিড রোলে অভিনয় করেন। এছাড়াও তিনি অভিনয় করেন তপন সিনহা, বুদ্ধদেব দাশগুপ্ত প্রমুখ পরিচালিত সিনেমায়। বর্তমানে তিনি ন্যাশনাল স্কুল অফ ড্রামা, মধ্যপ্রদেশ স্কুল অফ ড্রামা সহ ভারতবর্ষের নানান থিয়েটার ট্রেনিং সেন্টারে পড়াতে যান। আমরা অত্যন্ত ভাগ্যবান যে তাঁর এই যাত্রাপথে আমরা তাঁর কাছ থেকে নাটকের পাঠ নেওয়ার সুযোগ পেয়েছি। আসুন আজকে আমরা স্যারের কাছ থেকে শুনে নেই আমাদের আজকের বিষয় থিয়েটার ইন এডুকেশন নিয়ে। আমরা শুনি, আমরা নিজেদেরকে সমৃদ্ধ করি। নমস্কার, আমি অমিত ব্যানার্জি। আজ খাঁটুরা চিত্তপটের অনুরোধে রিজু সুভাষিস রায়চৌধুরী আমার খুব প্রিয়। হালাকি গোবরডাঙ্গাতে আমার প্রিয় অনেকগুলো মানুষ আছে, তার মধ্যে বিধান, আশিস চ্যাটার্জি এবং গোবরডাঙ্গার যে অন্যান্য নাট্য দলগুলো, তারা সবাই আমার খুব প্রিয়। তো স্পেশালি আজকে রিজুর অনুরোধে থিয়েটার ইন এডুকেশন নিয়ে অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছিল যে স্যার কিছু বলুন। তো যা হোক, অ্যাকচুয়ালি থিয়েটার ইন এডুকেশন আমার সাবজেক্টটা হচ্ছে ভয়েস অ্যান্ড স্পিচ অ্যান্ড অ্যাক্টিং। তো থিয়েটার ইন এডুকেশন নিয়ে আমি খুব সংক্ষেপে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, দেখা যাক। তো প্রথমে না হয় এটাকে একবার দেখা যাক যে থিয়েটারটা কবে শুরু হলো। থিয়েটারের যে এলিমেন্টস, যে ক্যারেক্টারিস্টিক্স আছে, এলিমেন্টস আছে, সেটা তো মানে খুবই প্রাচীনকাল থেকে, যখন মানুষ সভ্যতার শুরু বা একদম প্রিমিটিভ এজ যেটা আর কি, সেখান থেকে রিচুয়ালের মাধ্যমে থিয়েটার আসে, সবাই জানি আমরা। মেনলি 6th সেঞ্চুরি বিসিতে গ্রিকে যে গড ডায়নোসাসের মন্দিরে যে তার ফলোয়ার্সরা যে গ্রিক মিথস নিয়ে যে সমস্ত উপাসনাগুলো করতো, পুজো করতো তারা, তো সেখানে তাদের যে পুরোহিত যে ছিল আর কি, থেসপিস, তো সে মাঝখানে ডিসাইড করলো যে আমি সেই কোরাসের মাঝে তারা নাচতো, গাইতো, গান করতো, তাদের যে রিচুয়ালগুলো সেই গ্রিক মিথ নিয়ে সেগুলোকে এনঅ্যাক্ট করতো। তো পুরোহিত যে থেসপিস, সে মাঝখানে ডিসাইড করলো যে এটাকে আমি মাঝে মাঝে
ওরা কোরাস আকারে সব কিছু বলতো, তো তাদের সাথে আমি কথোপকথন করবো, ডায়ালগ বলবো। সো হোয়েন হি ডিসাইডেড দিস থিং ফার্স্ট, আমরা ধরতে পারি যে দ্যাট ইজ দ্য অরিজিন অফ থিয়েটার। কারণ থিয়েটারে এই যে ডায়ালগ, বাদানুবাদ হয়, একজন কথা বলে তার একজন উত্তর দেয়, আরেকজন কথা বলে তার আরেকজন উত্তর দেয়। তো more or less basically that is the origin of theater. তো তার পরবর্তীকালে থিয়েটারটাকে ওই সময় গ্রিকের সময় মানে মরালসের ওপরে, রিচুয়ালস যেগুলো হতো মরালসের ওপরে, যে সমাজে কি হওয়া উচিত কি হওয়া উচিত না, তার উপরে এই মিথসগুলো তৈরি থাকতো, তার উপরে সেই কথাগুলো কাজগুলো করা হতো। তার পরবর্তী সেই সময়টার বেশ কিছু পরে যখন আরেকটু ভালো অবস্থাতে এটা এলো, তখন যখন মানে রাজা অয়দিপাউস, আপনারা যদি শুনে থাকেন সৌম্যমিত্রের রাজা অয়দিপাউস, সে সময় অদ্ভুত একটা নাটক, যে সময় আমি তো দেখিনি, আমি শুনেছি, রেকর্ডিং শুনেছি, যে যেভাবে কোরাসের ব্যবহার হয়েছে তা একটা অদ্ভুত ব্যাপার, অদ্ভুত। তো সেই যে ধরনটাকে রেখে মরালসের কথা বলা, কি হওয়া উচিত কি হওয়া উচিত না, তো থিয়েটারটাকে সেই সময় থেকে যুগে যুগে নানানভাবে নানান লোক নানান রকমভাবে ব্যবহার করে এসছে। কখনো ধর্মীয় কারণে, কখনো পলিটিক্যাল কারণে, কখনো এন্টারটেনমেন্টের কারণে ব্যবহার করে এসছে। যেমন শেক্সপিয়ার, উনি এটাকে আপনার মানে রাজতন্ত্রে কি হচ্ছে না হচ্ছে তার উপরে করেছেন। এই সবগুলোই শিক্ষামূলকভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। সো পরবর্তীতে এইটার একটা রূপ পেতে আরম্ভ করে। এই যে থিয়েটারটা শুরু হলো, এটা যেতে 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 এটা দীর্ঘ প্রচেষ্টার ফলে আস্তে 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 তার একটা ক্রমবিবর্তনের ফলে থিয়েটারের উন্নতি হতে আরম্ভ করে। এবং সেটা যেতে 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 একটা সময় আসে, সেটা 1965 সাল। সেই সময়ে আপনার থিয়েটার ইন এডুকেশন, এই কনসেপ্টটা তখন তৈরি হয়। তো এবার আমি ওই সোজা থিয়েটার হিস্ট্রি থেকে থিয়েটার ইন এডুকেশনে আমি চলে আসছি। যে 6th সেঞ্চুরিতে যে গ্রিক মিথসগুলো পারফর্ম করা হতো, সেগুলো সেই মিথগুলো, those are the early, very early form of theater in education, very early form of theater in education. Shakespeare wrote about the historical plays and issues which was very relevant in his area, in his era, in his time. This is another example of educating and informing the audience. মানুষকে জানানো, যে শিক্ষা দেওয়া, যে থিয়েটারের মাধ্যমে এটা হতে পারে, থিয়েটারের মাধ্যমে ওটা হতে পারে। তো এটাও এক ধরনের একটা শিক্ষামূলক প্রচারের ব্যবস্থা সেই পিরিয়ড থেকেই লক্ষ্য করা যায়। এরপরে দ্য হিস্ট্রি অফ থিয়েটার অ্যান্ড এডুকেশন, যেটা বয়সটা খুব বেশি না, আই থিঙ্ক 50-55 বছর বয়স। দ্য থিয়েটার ইন এডুকেশন অরিজিনেটেড the Belgrade Theatre in Coventry in Britain, 1965-এ। এক ভদ্রলোক যিনি এটা লিডারশিপ নিয়েছিলেন, তার নামটা হচ্ছে গর্ডন ভ্যালেন্স। গর্ডন ভ্যালেন্স উনি জিওগ্রাফি টিচার ছিলেন, একটা স্কুলে পড়াতেন উনি। তো উনি স্কুলে পড়াতেন, তখন স্কুলে পড়ানোটা একটা মানে এই যে আমাদের সময় তো যে আমরা দেখি যে বাচ্চারা এক ব্যাগ বই নিয়ে কাঁধে নিয়ে স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে, প্রচুর সাবজেক্ট, নট ইন্টারেস্টিং এনাফ। এডুকেশন ব্যাপারটা ইজ নট ইন্টারেস্টিং এনাফ। কিন্তু যখনই সেই বাচ্চাটা সারাদিন পড়ে ফিরে আসছে, সে টায়ার্ড হয়ে এবং দুটো খেয়ে যখন সে মাঠে যাচ্ছে খেলতে, হি আর শি গেইন দ্য এনার্জি। তো দ্যাট Gordon observed all these things and he started a play with the students which is an educational play. তো শিক্ষার প্লের মাধ্যমে একটা শিক্ষা দেওয়ার ব্যবস্থা সে চেষ্টা করলো এবং সেটা খুব হেভিলি সাকসেসফুল হলো।
সেটা দেখে সবাই খুব খুশি হলো, এবং যে মরালটা, যে শিক্ষাটা ও থিয়েটারের মাধ্যমে দিতে চেয়েছিল, স্কুল প্লে বাচ্চারা করেছে, তারা অত্যন্ত আনন্দের সাথে সেই কাজটা করলো, যেটা নাকি ক্লাসে অত্যন্ত বোরিংভাবে হতো। এই ঘটনাটা গর্ডনকে ভীষণভাবে একটা মহলের মধ্যে ফেললো, যে তাহলে কি এইভাবে এডুকেশন দেওয়াটা ভালো? সেটার উপরে রিসার্চ করতে করতে করতে, পড়াশোনা করতে করতে, জানতে জানতে, শিখতে শিখতে তার প্যাশন তৈরি হলো, একটা মোটিভেশন তৈরি হলো, একটা যে না, পড়াশোনাটা বোর হওয়া উচিত না, বোরিং হওয়া উচিত না, রট হওয়া উচিত না। সো এইভাবে পড়াশোনা করাতে পারলে ভালো হয়। তাহলে যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই আমি, যে 25 জন ছাত্র আছে, তো বাচ্চা ছেলে, যোগ বিয়োগ শেখানো হচ্ছে। তো যদি দুটো ভাগ করে দিই, এই তোরা মাঠের ওদিকে যা, তোরা মাঠের দিকে 12 জন যা, ওদিকে 13 জন যা, তোদের 13 জনের থেকে 5 জন 12 জনের দিকে আয়, তা তোদের এখানে কতজন হলো? 17 জন স্যার, ফট করে বলে দিচ্ছে 17 স্যার। কিন্তু যখন ক্লাসে তাকে সেটা করতে দেওয়া হচ্ছে, সে মাথা খাটিয়ে করছে, কিন্তু যে খেলার মাধ্যমে যখন করছে, তখন ইটস ভেরি রেসপন্সিভ, ভেরি কুইক, তার ক্রিয়েটিভিটিটা, ফ্যাকাল্টিটা কাজ করছে। থিয়েটার এডুকেশনের যে মোটিভ, সেটা গর্ডন এইভাবে চেষ্টা করলো, এবং সে তারপরে সেটা নিয়ে আরও রিসার্চ করে করে নিজেকে সমৃদ্ধ করলো। তখন বেলগ্রেড কোম্পানি তাকে আলাদাভাবে চাকরি দিল তাদের কোম্পানিতে, যে তুমি স্কুলে স্কুলে গিয়ে বাচ্চাদেরকে এইভাবে শিক্ষা দাও, যেটা ইন্টারেস্টিং, যেটা বাচ্চাদের ইজিলি অ্যাক্সেসেবল, মাথায় ঢোকে। তো সে বেলগ্রেড কোম্পানিতে অ্যাজ এ ডাইরেক্টর জয়েন করলো, যার কাজ ছিল থিয়েটারের মাধ্যমে শিক্ষা দেওয়া। গর্ডন, আমি এটা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, এটা যে গর্ডন একটা জায়গায় নিজে কি লিখেছেন, সেটা মানে তার যে পার্সোনাল প্যাশন, তার যে মোটিভেশন, হুইচ ড্রোভ গর্ডন ভ্যালেন্স টু ইউজ ড্রামা টু এডুকেট পিপল। What he wrote is very interesting, very interesting. He wrote, I have a belief that it is in the nature of theatre to offer us a window of understanding, a moment, possibly of clarity, when we begin to understand something of life's complexities. এটা বাচ্চা কি করে জীবনের কমপ্লেক্সিটিসগুলো বুঝবে? কিন্তু তাকে যখন খেলার মাধ্যমে সেটাকে করানো হচ্ছে, ইট ইজিলি অ্যাক্সেসেবল, ইজিলি ঢুকে যাচ্ছে মাথার মধ্যে। কিন্তু ক্লাসে যখন টিচার তাকে বক্তৃতার মাধ্যমে বলছে, সেটা তার মাথায় ঢুকছে না। তাই সে লিখছে যে not necessarily a full understanding, but as an aid to that understanding of ourselves and others, and maybe to gain a degree of perception, just a glimmer perhaps of what is true. The challenge of a play is to strive to unearth the truth within a text and bring it to life. Now, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার একটা, ট্রুথ। আমরা সবাই জানি রিয়ালিটি, আমরা সবাই রিয়ালিটি, দিস ইজ রিয়ালিটি, দিস ইজ রিয়ালিটি, কিন্তু এটা টেক্সটের মধ্যে রিয়ালিটির সঙ্গে ট্রুথও থাকে। তো আমি যদি কাউকে সেই ট্রুথটা দেখাতে পারি, যেটা খুব কঠিন কাজ একটা অ্যাক্টরের জন্য, যার জন্য এই থিয়েটার অ্যান্ড এডুকেশনে যারা থাকে, তাদের যে গুণগুলো থাকে, তারা একইভাবে কি হয়, অ্যাক্টর কাম টিচার, এই ব্যাপারগুলো থাকে। এখন সাপোজ আমি এই একটা পেন আছে, এই পেনটা আছে, এটা আমি সবাই দেখতে পাচ্ছি, এটা আমার হাত, সবাই জানে এটা হাত। তো আমি যদি এই পেনটাকে হাতের এখানে রাখি, এটা কিন্তু দেখা যাচ্ছে না, বাট পিপল নো, সবাই জানে যে হাতের পেছনটায় একটা পেন আছে, এটা দেখা যাচ্ছে না। এই হাতটা হচ্ছে রিয়ালিটি, আর পেনটা হচ্ছে ট্রুথ, হুইচ ইজ নট ভিজিবল। তো ড্রামাতেও এরকম ব্যাপার থাকে, যেটা নর্মালি হয়তো দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, বাট অ্যান অ্যাক্টর, হোয়াট অ্যান অ্যাক্টর ডাজ, সে কী করে, সে রিয়ালিটিটাকে আস্তে করে সরিয়ে দেয় এবং ট্রুথটাকে বার করে নিয়ে আসে এবং ট্রুথটাকে সামনে রাখে। সো দ্যাট ইজ দ্য ডিউটি
of an actor, and this is one of fantastic, very interesting purpose of theatre in education. এরপরে কি হলো, এই যে পুরো ঘটনাগুলো চলতে চলতে একটা পরিবর্তন তো ঘটতে থাকে, তারপরে এটা উন্নতি হতে থাকে, ধীরে ধীরে প্রগ্রেস করতে থাকে, তার নানান এলিমেন্টস যোগ হতে থাকে। তো এইসব যোগ হতে 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 পরবর্তীকালে দ্যাট ইজ 1973 শুধুমাত্র মহিলারা একটা গ্রুপ তৈরি করলো, যেটা নাম ওমেন্স থিয়েটার গ্রুপ ওয়াজ এস্টাবলিশড ইন 1973। পরবর্তীকালে 1990 সালে এই গ্রুপটা রিনেমড হয়েছিল, যেটা স্পিংস থিয়েটার কোম্পানি বলে জানা যেত। সেখানটায় এটাও একটা অদ্ভুত ব্যাপার, সেই গ্রুপে যারা ছিল প্রত্যেকে মেয়ে, অ্যাক্টররা মেয়ে, ডিজাইনাররা মেয়ে, ডাইরেক্টররা মেয়ে, কোনো ছেলেদের কোনো ব্যাপার নেই। তারা সেই গ্রুপটা তৈরি করলো এবং দে ওয়ার হাইলি মোটিভেটেড অ্যান্ড ইন্সপায়ার্ড বাই দ্য theatre in education, the moral of theatre in education. The company utilizes theatre in education methods. এই যে মেথডটা তারা ইউজ করতে আরম্ভ করলো, সেই সময়তে মহিলাদের উপর নানান রকম প্রবলেমস আসতো, অত্যাচার হতো, ডিভোর্স হতো, কোম্পানিতে তাদের পেছনে প্রবলেম হতো, তাদের সাথে মানে মিসবিহেভ হতো, নানান ধরনের যে ওমেন ইস্যুজ এর ওপরে তারা থিয়েটার করতে আরম্ভ করলো। ওমেন এম্পাওয়ারমেন্ট, আমাদের এই জিনিসগুলো চাই, আমরা কারোর থেকে কম না। আজকে আমাদের দেশে আমরা বোধহয় আই থিঙ্ক 33% একটা রিজার্ভেশন আমাদের আছে। সো আমি যদি লং ব্যাক সেই পেছনে চলে যাই, তাহলে কোথাও না কোথাও যদি আমি রুট খুঁজে দেখি, রুট, দ্য কজ, রুট, এই জিনিসগুলো কিন্তু লিঙ্ক হয়ে যায়। যে সেই সময়ে যে আন্দোলনটা, যে মুভমেন্টটা হয়েছিল, কোথাও না কোথাও এসে গভর্নমেন্টকে নাড়িয়েছে এবং মহিলারা এটা বুঝিয়েছে যে হোয়াট ইজ উইমেন এম্পাওয়ারমেন্ট। তারা কারোর থেকে কম না, তারা ছেলেদের থেকে কম না, সব কিছুর মধ্যে কাঁধে সে কাঁধা মিলাকর বলো কাম কর সকতে হ্যাঁ। সো এই এরিয়াটা ভীষণভাবে কাজ করতে আরম্ভ করলো। সো তারা প্লেস যখন পারফর্ম করতো, প্লেস পারফর্ম করার পরে তারা অডিয়েন্সকে নিয়ে বসতো, তাদের সাথে ডিসকাশন করতো, তাদের ক্রিটিসিজম শুনতো, যদি মনে হতো যে হ্যাঁ এগুলোকে আমাদের রেকটিফাই করা উচিত, রেকটিফাই করতো। তো সেখানে বলছে যে this was followed by the discussion with the audience participated in. The topic that women theatre company visualized and discussed were extremely relevant to young women at that time, and I think this time also. And they educate women on their rights. So থিয়েটার ইন এডুকেশন, যে থিয়েটারের মাধ্যমে যে শিক্ষা, এটাকে যদি আমরা দেখি যে কখনো কোনো একটা জিনিস খুব, আমি যদি আজকের ডেটে দেখি যে আমাদের তো কি হয়, মাইক্রো ফ্যামিলি হয়ে গেছে, আমার একটা বাচ্চা, আপনার একটা বাচ্চা, দুটো বাচ্চা, তো কি হয় আমাদের অ্যাটেনশনটা যে গিয়ে পড়ে। আজকে আমি আমার কথা চিন্তা করি, আমার ছোটোবেলাটা যেভাবে গেছে, আমার ছেলের ছোটোবেলা সেভাবে যাচ্ছে না, তাকে পড়াশোনার চাপ নিতে হয়। এই যে চাপ নেওয়া, একটা বোঝ, এডুকেশনটা যখন বোঝ হয়ে দাঁড়ায়, তখন এটা ইট বিকামস ভেরি প্যাথেটিক। তখন সেটা মাথায় ঢোকে না, শরীরে ঢোকে না, মনে ঢোকে না, ধীরে ধীরে সে ইন্টারেস্ট হারাতে থাকে। সো দেন ইন্টারেস্ট হারাচ্ছে মানে তার যে একটা মোটিভেশন, তার যে ক্রিয়েটিভিটি, তার যে আদার্স ইনস্টিংটিভনেস, ইনটিউশন, এই যে এরিয়াগুলো আস্তে আস্তে হারাতে আরম্ভ করে। সো a strong theatre in education performance that is followed by a relevant workshop is an extremely effective tool to utilize when extending a child's education. এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এই জায়গাটা আমি পুরো অবশ্যই শোনাতে চাই। For this reason alone, theatre in education company is an important resource. Theatre in education was originally created by the practitioners who had a passion for delivering quality education. And now what is quality education? আমি এই কথাটাই বলতে চাইছি, যে যেটা করে আমি আনন্দ পাবো। খেলতে গিয়ে আমি কি বোর হই? যখন ফুটবল খেলছি বা ক্রিকেট খেলছি বা আদার্স, আমাদের ছোটোবেলার খেলা অন্যরকম ছিল,
ঘুড়ি ওড়াচ্ছি, মার্বেল খেলছি, গাছে গাছে দৌড়াদৌড়ি করছি, দৌড় ঝাঁপ লাভ, এটার মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট, আলাদা এনার্জি, আলাদা এরিয়া কাজ করতো। সেইটাকে আমি কিভাবে থিয়েটারের মাধ্যমে, মানে যেটাকে আমি বলছি থিয়েটার ইন এডুকেশনের মাধ্যমে, এই শিক্ষা ব্যবস্থাটাকে একটা বাচ্চার মধ্যে ঢোকাতে পারি, যেখানে তার ক্রিয়েটিভ ফ্যাকাল্টিগুলো কাজ করতে আরম্ভ করে, যে সে চিন্তা করতে আরম্ভ করে যে এটা এরকম ভাবে না, এটা এরকম ভাবে, এটা এরকম হবে না, সেরকম হবে, সে চিন্তা ভাবনাগুলো করতে আরম্ভ করে। থিয়েটার এই যে মেথডোলজি অ্যান্ড determination are still valid. Educational needs are not just satisfied in a formal classroom environment. Theatre in education has proved that creative education is just as beneficial in creating open-minded, intuitive children who have the additional ability to empathize with their peers. তার কত রকম কোয়ালিটি তার তৈরি হয়, যে আমি আমার যে আমাদের একটা দুটো যে বাচ্চা যে নিজেদের মধ্যে যারা থাকে, তারা সমাজের সাথে কিভাবে মিশবে, আমি সামান্য সেই কথাগুলো দিয়ে আজকে এই বক্তব্যগুলো শেষ করব। যে থিয়েটার ইন এডুকেশন ইজ ইউজড টু এনকারেজ এফেক্টিভ লার্নিং ইন স্কুলস। ইট কলস ফর কেয়ারফুল কনসিডারেশন অফ দ্য audience's age and requirements in order to engage them and get the message across. Now, what do you mean by theatre in education? Traditionally, theatre in education is a process, it's a process that uses interactive theatre or drama practices to help aid the educational process. এডুকেশনাল প্রসেসটাকে কীভাবে এটা হেল্প করে। নাও হোয়াই থিয়েটার ইজ এডুকেশন ইজ ইম্পর্টেন্ট, এটা কিছুটা আগে আলোচনা করেছি। থিয়েটার টিচেস 21st সেঞ্চুরি স্কিলস। আজকের ডেটে আমাকে কিভাবে চলতে হবে, 10 জনের সঙ্গে কিভাবে মিশতে হবে, কিভাবে কথা বলতে হবে, দিজ আর দ্য স্কিলস একটা বাচ্চার তৈরি হওয়া উচিত। থিয়েটার অ্যালাউজ ইউ টু ফিল থিংস উইথ ইউর হার্ট, an essential component of a well-rounded education. Theatre teaches critical 21st century life skills: collaboration, communication, creativity, and critical thinking. ওরাল কমিউনিকেশন স্কিল একটা বাচ্চার তৈরি হয়, যে কীভাবে আমি থিয়েটার করতে, যেমন ডায়লগ বলি আমরা, কীভাবে একটা বাচ্চা কথা বলে, কীভাবে একটা আমি আরেকজনের সঙ্গে কথোপকথন করবো, যে ওরাল কমিউনিকেশন স্কিল। ক্রিয়েটিভ প্রবলেম সলভিং অ্যাবিলিটি, একটা প্রবলেম হয়েছে আমি কীভাবে সলভ করব। মোটিভেশন অ্যান্ড কমিটমেন্ট, একটা জিনিসের প্রতি আমার যে কমিটমেন্ট আছে, বা উইলিংনেস টু ওয়ার্ক কোঅপারেটিভলি, আমি বাড়িতে তো একা, 10 জনের সঙ্গে সমাজে কিভাবে ব্যবহার করব, কিভাবে 10 জনের সঙ্গে সমাজে মিশবো, এই যে শিক্ষাগুলো, এটা থিয়েটার ইন এডুকেশন দেয়। দ্য টাইম বাজেটিং স্কিল, যে আমাকে এই সময়ের মধ্যে এটা শেষ করতে হবে। দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি, আমি নিজে নিজে একটা কাজ করব, কিভাবে করব, এই যে এরিয়াগুলো তাকে নিজেকে তৈরি করতে হয়। এই যে ইনিশিয়েটিভটা, এই যে ইনটিউশনটা, এই যে এফার্টসটা তাকে ধীরে 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 ম্যাচিওর করতে থাকে, এবং এটার মধ্যে সে একটা আনন্দ, একটা ক্রিয়েটিভ স্যাটিসফ্যাকশন সেই বাচ্চাটার মধ্যে তৈরি হতে থাকে। এই ক্রিয়েটিভ স্যাটিসফ্যাকশনটা তাকে ড্রাইভ দেয় একটা, যে এটা করতে হবে, ওটা করতে হবে, ওটা করতে হবে, কারণ সেটা করে সে সমাজের চোখে নিজেকে এস্টাবলিশ করতে পারে। একটা এস্টিম, সেলফ এস্টিম যেটা তৈরি হচ্ছে, সেটা তাকে একটা প্রাইড দিচ্ছে, যে আমি এটা করেছি, বাহ, লোকে আমার প্রশংসা করছে। সো এই যে পুরো সিস্টেমটা, এই সিস্টেমটা এই পারপাস ইউজ করার জন্যই থিয়েটার ইন এডুকেশন তৈরি হয়েছে। আরেকটা মেইন ব্যাপার, যে এটাকে বলে দ্য মেইন এলিমেন্টস অফ থিয়েটার ইন এডুকেশন, বা এটার যে ক্যারেক্টারিস্টিক্স যেটা আছে আর কি, দের ইজ এ ক্লিয়ার এইম অ্যান্ড এডুকেশনাল অবজেক্টিভস রানিং থ্রু আউট দিস প্রসেস। এটার মধ্যে কী কী ব্যাপারগুলো একটা থিয়েটার ইন এডুকেশনের মধ্যে থাকা উচিত আর কি, যে কাস্ট যেটা হবে
সেই কাস্ট, স্মল কাস্ট, যাতে সবাই একটা ছোট্ট কাস্ট নিয়ে যে কোনো স্কুলে যখন তখন দৌড়াদৌড়ি করা যায়, চলা যায়। এবং খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে যে থিয়েটার ইন এডুকেশনের যারা অ্যাক্টার, দে আর নট অনলি অ্যাক্টার্স, দে আর অ্যাক্টার কাম টিচার। দুটো রোল তাদেরকে নেভাতে হয়, এটাকে দুটো রোল তাদেরকে করতে হয়, যে একটা পারফরমেন্সের পরে তাদের আবার ডিসকাশনও করতে হয়, তাদেরকে বোঝাতে হয়। সো অ্যাক্টার কাম টিচার, দ্য স্মল কাস্ট, যাতে যখন তখন যেখানে সেখানে মুভ করা যায়, নানান স্কুলে, একদিনে 4টে স্কুলে আমি প্রোগ্রাম করতে পারি, সেই এরিয়াগুলো দেখা হয়। লো বাজেট, মানে বিরাট প্রোডাকশন নিয়ে সবসময় সব জায়গায় যাওয়া সম্ভব না, তো লো বাজেট প্রোডাকশন, যাতে আমি ছোট একটা বাজেট নিয়ে প্রোডাকশন করি, এবং দ্য প্রোডাকশন মাস্ট বি পোর্টেবল। আমি যেটা করছি সেটা নিয়ে যেন মুভ করতে পারি, হ্যাভ টু বি পোর্টেবল, অ্যান্ড দ্য ডিজাইন অফ দ্য প্রোডাকশন উইল বি সিম্পল অ্যান্ড রিপ্রেজেন্টেশনাল। এই ডিজাইনটা হবে সিম্পল, তৈরি করতে হবে কিন্তু এফেক্টিভ, সিম্পল বাট এফেক্টিভ অ্যান্ড রিপ্রেজেন্টেশনাল, যাতে আমি এটাকে নিয়ে, কারণ আমাকে তো একবার করলে হবে না, নানান স্কুলে নানান সময় নানান বারে যেতে হবে, দেখতে হবে, করতে হবে। সো ইট হ্যাজ টু বি রিপ্রেজেন্টেশনাল অলসো অ্যান্ড ভেরি লাইট। খুব ইম্পর্ট্যান্ট একটা এরিয়া, দ্য এক্সপ্লোরেশন অফ ইস্যুস দ্যাট হ্যাজ টু বি from various viewpoints. The exploration of issues has to be from various viewpoints, মানে নানান লোকের নানান মত থাকতে পারে, তো এক্সপ্লোরেশন সবগুলো আমাকে নিতে হবে, শুনতে হবে, জানতে হবে, so that we can see the effects of the action upon a range of people. কার উপরে এটা কিভাবে এটা এফেক্ট করছে। I have to keep it in mind, I have to take a note, যে এই ধরনের এই এজ গ্রুপের অডিয়েন্সের ওপরে এরকম একটা এফেক্ট হয়। সো আই হ্যাভ টু, ওয়ার ইট রিকোয়ার্স, আই হ্যাভ টু কারেক্ট মাই সেলফ, আই হ্যাভ টু রিইনভেন্ট মাই সেলফ অ্যাজ অ্যান অ্যাক্টার অ্যান্ড অ্যাজ এ টিচার। যে সবার নেওয়ার ক্ষমতা একরকম হয় না, সো ইউ হ্যাভ টু বি অলওয়েজ, রিইনভেনশন একটা হতেই থাকা উচিত। কাজটা হয়ে যাওয়ার পরে অডিয়েন্সের সঙ্গে ইনভলভমেন্টে আমাকে জানতে হবে, বুঝতে হবে যে আমি যেটা বোঝাতে চাইলাম তারা কি সেটা নিতে পারলো, সেটা কি হলো, সেটা বুঝতে হবে। আর অ্যান অ্যাক্টার হ্যাজ মাল্টিপল রোলস, যার জন্য একটা অ্যাক্টার 3টে বা 4টে রোল করে। কস্টিউমস, এটাও রিপ্রেজেন্টেশনাল হতে হবে অ্যান্ড সিম্পল হতে হবে। ফর এডুকেটিং দ্য অডিয়েন্স, ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স can be included, and it has to be very specific. Truth, এটা খুব এফেক্টিভ হওয়া উচিত, ফ্যাক্ট অ্যান্ড ফিগার্স, যাতে অডিয়েন্স বিলিভ করতে পারে। বিলিভ শব্দটা থিয়েটারের জন্য একটা খুব বিরাট শব্দ, বিলিভ। আমরা সবসময় চেষ্টা করি যে মেক বিলিভ, আমরা নর্মাল থিয়েটারেও এটা অ্যাজ অ্যান অ্যাক্টর চেষ্টা করি, আমি যা করছি সেটা যেন তাকে বিশ্বাস করাতে পারি। সো ফ্যাক্ট অ্যান্ড ফিগার্স, এই ব্যাপারটার মধ্যে যেন ট্রুথনেস থাকে, যে রিয়ালিটি থাকে, যে আমি অডিয়েন্স শুনে যেন তারা হ্যাঁ এটা হতে পারে, এই ধারণাটা তৈরি হয়। দে মে হ্যাভ এ স্ট্রং মেসেজ অর মরাল রানিং থ্রু আউট দ্য প্রোডাকশনস, একটা খুব স্ট্রং মেসেজ বা মরাল গোটা প্রোডাকশনটা জুড়ে থাকে, যাতে অডিয়েন্স এই ছোট্ট ব্যাপারটার মধ্যে দিয়ে বোর না হয়ে আনন্দের সাথে পুরো কনসেপ্টটাকে আমি আমার শরীর মন দিয়ে নিতে পারি। These are the basic elements of theatre in education. Now, at the very last, I will come to this point that education is becoming like rote learning. The education the students are getting is not being applied creatively in any area. Contrary to this raw education, TIE presents a different approach, including discussion, contribution, and creativity through performance. এই পারফরমেন্সের মধ্যে দিয়ে, ডিসকাশনসের মধ্যে দিয়ে, যে মুখস্থ বিদ্যা, যে ক্লাসে যে পড়াশোনা হচ্ছে, যে বোঝ, পড়াশোনার যে বোঝের কথা আমি বারে বারে বলছি, যে পড়াশোনাটা যেন, এডুকেশনটা যেন বোঝ না হয়ে দাঁড়ায়, সেই জন্য এটাকে কিভাবে, এটার মধ্যে দিয়ে যে আর্টের যে এলিমেন্ট, যে এটার মধ্যে আনন্দ, একটা উত্তেজনা, একটা এনার্জি, সেটা কিভাবে আমি এর মধ্যে ঢোকাবো, সেইটা দিয়ে সেটা নিয়ে ডিসকাশন করা,
সেটা তার সেই ব্যাপারে কন্ট্রিবিউশন দেওয়া, একটা ক্রিয়েটিভলি সেই ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাওয়া। সো থ্রু দিস পারফরমেন্স, সো ইট ফুলফিলস অল টাইপস অফ লার্নিং। এভাবে যদি চলে, ইট ফুলফিলস অল টাইপস অফ লার্নিং অ্যান্ড এনহ্যান্স, বাড়িয়ে তোলে, এনহ্যান্স দ্য ডেভেলপমেন্ট প্রসেস অফ এডুকেশন। এডুকেশনটাকে একটা আলাদা মাত্রা দেওয়া হয়। এটা দিস ইজ দ্য বেসিক মোটো, বেসিক মোটো, এর মধ্যে বহু ব্যাপার থাকে। দিস আর দ্য বেসিক মোটোকে, এডুকেশন সিস্টেমটাকে খুব সুন্দরভাবে, ইন্টারেস্টিংভাবে, এই লার্নিং প্রসেসটাকে কীভাবে একটা বাচ্চা বয়স থেকে তার মধ্যে সেই ক্রিয়েটিভিটি, সেই ইনকুইজিটিভনেস, সেই একটা মোটিভেশন, এই সমস্ত এরিয়াগুলো একটা বাচ্চার মধ্যে স্কিলগুলোকে কীভাবে ঢুকিয়ে দেওয়া যায়, তার চরিত্রের মধ্যে সেগুলোকে কীভাবে তৈরি করা যায়, সে কীভাবে আর 10 জনের সঙ্গে মিশতে পারে, সে কীভাবে 10 জনের সঙ্গে কথা বলতে পারে। এবং এডুকেশনটা কখনো তার কাছে বোঝ হয়ে দাঁড়ায় না, এটা তার কাছে একটা গেমের মতন তৈরি হয়। সো দ্যাট ইজ দ্য বেসিক পারপাস অফ থিয়েটার ইন এডুকেশন। লাস্টলি, ন্যাশনাল স্কুল অফ ড্রামা দিল্লি, এটা একটা উইং আছে আমাদের এনএসডির, সেটা থিয়েটার ইন এডুকেশন উইং টাই। তারা ওই একই কাজ আজ বেশ কিছু বছর ধরে করে যাচ্ছে। সেখানে ওয়েল ট্রেন্ড অ্যাক্টর কাম টিচার আছে, তারাও নানান স্কুলে রেগুলার বেসিসে গিয়ে কাজ করছে। তাদের নানান ব্যাপারে, এই যে নাটকের যে এস্থেটিক্স, যে বোঝাপড়ার যে এস্থেটিক্স, সেই ব্যাপারগুলোকে বোঝাচ্ছে, জানছে। তো এবং মানে দুটো উৎসব, খুব বড় বড় উৎসব হয়। একটা কী বলে ওটাকে, বাল রঙ্গ মহোৎসব, আর একটা জশ্নে বচপন। তো নানান ভারতবর্ষের নানান জায়গা থেকে এবং বিদেশ থেকেও গ্রুপস এসে তারা জয়েন করে, ইন্টারাকশন করে। তারা, আমরা জানতে বুঝতে পারছি যে কে কী কাজ করছে, কিভাবে কাজ করছে, কোথায় তার আরও উন্নতি হচ্ছে। সো দিস অল দ্য থিংস, এই যে এক্সচেঞ্জগুলো, এই এক্সচেঞ্জগুলো একটা এস্থেটিক্সের মাধ্যমে, একটা সুন্দর লার্নিং প্রসেসের মাধ্যমে, একটা খেলাধুলোর মাধ্যমে। আমি সবসময় এই কথাটাকে খুব ইম্পর্টেন্ট দিই। আমরা বলি যে প্লে, চলো প্লে, আমরা একটা প্লে করি, চলো, PLAY। আমরা যখন প্লে করি তার মানেটা কি? চলো খেলি। এখন আমি বুঝি না যে নাটক করতে গিয়ে কোন বোঝটা আমি মাথায় নিয়ে নিই। এই খেলার যে একটা প্রসেস চলে, আমি যখন ফুটবল খেলতে যাই, আমি যখন ক্রিকেট খেলতে যাই, হাডুডু খেলতে যাই, খো খেলতে যাই, এনি কাইন্ড অফ প্লে, সেই প্লেটা আমাকে যে এনার্জি দেয়, সেই প্লেটা আমাকে যে উৎসাহ দেয়, সেই প্লেটা যে আমাকে একটা পুশ দেয়, মোটিভেশন দেয়, কিছু করতে হবে, এই করে দেখাতে হবে, যে একটা মানে নিজের শরীরের মধ্যে যে ক্রিয়েটিভ এরিয়াটা তৈরি করে, সেটা এডুকেশনে কেন হবে না? তো থিয়েটার ইন এডুকেশনের বেসিক পারপাস ইজ টু প্লে। এই ঘটনাটাকে প্লের মাধ্যমে, মানে খেলার মাধ্যমে তুমি এই শিক্ষাটা দাও। আমাদের শিক্ষা ব্যবস্থায় যখন এই সিস্টেমটা চলে আসবে, আমার মনে হয় সেই দিন এই শিক্ষা ব্যবস্থাটা অনেক উন্নত হবে, বা যেটা বললাম যে ইট উইল এনহ্যান্স দ্য টোটাল এডুকেশন সিস্টেম। সো রিজু, এই অবধি আজকে বলার ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং মি। আবার পরে কখনো হবে। আমি সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, শ্রদ্ধা বড়দের জানিয়ে আজকের মতন শেষ করছি। নমস্কার। আমাদের নাট্যদল খাটুরা চিত্তপটের পক্ষ থেকে স্যারকে আমাদের অন্তরের প্রণাম এবং শ্রদ্ধা জানাই। আমাদের প্রণাম এবং শ্রদ্ধা জানাই ভারতবর্ষের প্রখ্যাত নৃত্যশিল্পী শ্রীমতী উমা ব্যানার্জি মহাশয়াকে। স্যার এবং বৌদির ভালোবাসা, প্রশ্রয়, স্নেহ, আশীর্বাদ আমাদের এগিয়ে চলার শক্তি। আমাদের অন্তরের ভালোবাসা এবং ধন্যবাদ জানাই আমাদের ছোট্ট ভাই শ্রী ঐশিক ব্যানার্জিকে। এবং সব শেষে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনাদের, যারা এতক্ষণ ধরে আমাদের এই ভার্চুয়াল থিয়েটার সেমিনার শুনলেন। আগামী দিনে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে আবারও আমরা আপনাদের সামনে হাজির হব। আশা করি তখনও আপনাদের আজকের মতোই পাশে পাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। মানবতার জয় হোক, থিয়েটারের জয় হোক। নমস্কার।